শুভ সন্ধ্যা। টেল হান্টার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এবার কাকাবাবুর প্রতিশোধ গল্পের পরের অংশ। আবিদ খান চলে যাওয়ার পর কাকাবাবু একটুক্ষণ চুপ করে বসে রইলেন। তার ব্যাগটা নিয়ে গিয়েছে কর্নেলের লোকেরা, ফেলে দিয়েছে নদীতে। তাতে তার জামা কাপড়, কিছু কাগজপত্র আর বই ছিল। টাকা পয়সা অবশ্য ছিল না, আজকাল ক্রেডিট কার্ডের যুগ। হোটেলের নিচেই অনেক দোকান আছে। সেখানকার একটা দোকান থেকে কাকাবাবু 2 সেট জামা প্যান্ট আর একটা স্লিপিং স্যুট কিনে এনেছেন। কাগজ কলম কিছুই নেই সঙ্গে, তবে এইরকম বড় হোটেলের ড্রয়ারে কিছু লেখার কাগজ আর সস্তার কলম রাখা থাকে। কাকাবাবু সেই একটা কাগজ নিয়ে লিখতে লাগলেন। বিমলা প্রসাদ খুনের অভিযোগে 5 বছর জেল খেটেছে। তার 2 ছেলে জগমোহন আর সূর্যকান্ত। জগমোহন আর্মি অফিসার হয়, সেখানে তার সুনাম ছিল, তবে স্বভাবে কিছুটা বদরাগী। সূর্যকান্ত প্রথমে বিশেষ কিছু করতো না, শখের ইতিহাসের গবেষক সেজে এখানে সেখানে ঘুরে বেড়াতো। পরে বদলোকদের পাল্লায় পড়ে সে স্মাগলার ও ডাকাতদের দলে যোগ দেয়। ভীমবেটকায় সে গুহার ছবি তোলাও যায়নি সে রাতে। সে অন্য ক্রিমিনালদের মতো গুপ্তধনের লোভে গিয়েছিল। রামকুমার পাঁধের নামে ভুল করে ধরা হলেও সেও একজন ক্রিমিনালই ছিল। জগমোহন সম্ভবত তার এই ভাইয়ের পরিবর্তনের কথা কিছুই জানত না। সে ভেবেছিল যে তার ছোট ভাইটি সরল ভালো মানুষ। সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, রক্তের বদলে রক্ত। তার ভাইকে খুন করেছে জেলের মধ্যে অন্য অপরাধীরা। সেসব ঠিকঠাক জেনে সে প্রতিশোধ নিতে চায় রাজা রায়চৌধুরীকে খুন করে। অদ্ভুত না? যদি বা সে রাজা রায়চৌধুরীকে কোনো ক্রমে খুন করতেও পারে, তারপর যে তাকে পুলিশে ধরবে, তার ফাঁসিও হতে পারে, সে কথা সে ভাবছে না। জঙ্গলের মধ্যে রাজা রায়চৌধুরীর গুলিতে সে নিশ্চিত আহত হয়েছে। যন্ত্রণায় চিৎকার করতে করতে পালিয়েছে। এরপর সে কি করবে? সামনাসামনি লড়াই করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, এখন সে তা ভুলে গিয়ে দলবল জুটিয়ে রাজা রায়চৌধুরীর উপর আক্রমণ চালাতে চাইবে? সেটা খুবই সম্ভব। দেখা যাক কি হয়। লিখতে লিখতে কাকাবাবুর ঘুম এসে গেল। পরদিন তিনি ঠিক করলেন কলকাতায় ফিরে যাবেন। এখানে তিনি যা জানতে এসেছিলেন তা জানা হয়ে গিয়েছে। এখন আর এখানে বসে থাকার কোনো মানে হয় না। কিন্তু কাকাবাবু সবসময় বিপদে ঝুঁকি নিতে ভালোবাসে। অসীম তার আত্মবিশ্বাস। তার ধারণা হয়ে গিয়েছে নিজের বাড়ির বিছানায় শুয়ে কোনো অসুখে ভুগে তার মৃত্যু হবে না। একদিন না একদিন তিনি কোনো পাহাড়ে বা জঙ্গলেই মরবেন, সেটাই তিনি চান। এত দূর এসে আরেকবার ভীমবেটকা দেখে যাবেন না? একটা গাড়ি ভাড়া নিয়ে তিনি চলে এলেন সেখানে। বিকেলবেলা গাড়িটাকে ফেরত পাঠিয়ে দিলেন। চতুর্দিকে ছোট ছোট পাহাড়, এর মধ্যে কোথায় কোথায় যে গুহাগুলো রয়েছে তা বাইরে থেকে কিছুই বোঝা যায় না। অনেকদিন পরে সে কাকাবাবু দেখলেন ঢোকার জায়গাটার খানিকটা পরিবর্তন হয়েছে। সামনে একটা গেট, কিছুটা অংশ পাঁচিল দিয়ে ঘেরা। পাহারাদারও রয়েছে 2 জন। রোজই কিছু লোক দেখতে আসে জায়গাটা। আজও রয়েছে কয়েকটা গাড়ি। কেউ কেউ খাবার দাবার নিয়ে এসে এখানে পিকনিক করে। 6টা বেজে গেলেই সকলকে বের করে দেওয়া হবে, সে কথা লেখা আছে একটা বোর্ডে। কাকাবাবু সোজা চলে এলেন সাধু বাবার আখড়ায়। সবচেয়ে ভালো গুহাটি দখল করে আছেন সাধু বাবা। আগে এখানে কোনো মূর্তি টুর্তি ছিল না। এখন 4 হাতওয়ালা একটা পিতলের লম্বা মূর্তি বসানো হয়েছে। সেটা কোন দেবতার মূর্তি তা ঠিক বোঝা গেল না। 7-8 জন নারী পুরুষ ভক্তের সঙ্গে কথা বলছেন সাধু বাবা। শুধু একটা গেরুয়া লুঙ্গি পরা, খালি গা, মুখ ভর্তি দাড়ি গোঁফ, মাথার চুলে জটা, বেশ সাধু সাধুই চেহারা। কাকাবাবুকে দেখেই তিনি অন্যদের সঙ্গে কথা থামিয়ে বললেন, আরে রাজাজি, আপ কাব আয়া? কাকাবাবু বললেন, 2-3 দিন আগে। আপনি কথাবার্তা সেরে নিন, আমি অপেক্ষা করছি। সাধুবাবু বললেন, বৈঠিয়ে বৈঠিয়ে। কাকাবাবু একটা মোড়া টেনে নিয়ে বসলেন এক পাশে। 6 বছর আগে সেই রাতে যে 10 জন ধরা পড়েছিল, তাদের মধ্যে একজন সাধুও ছিল। তবে সেই সাধু ইনি নন। ইনি তখন তীর্থ করতে গিয়েছিলেন দক্ষিণ ভারতে। একজন চেলার উপর ভর দিয়ে গিয়েছিলেন এই আখড়া দেখাশোনার। সেই চেলাটিরও গুপ্তধন পাওয়ার লোভ হয়েছিল। সাধু হলেও অনেকে লোভ চায় না। সেই চেলাটির জেল হয়েছিল মাত্র 3 বছর। ছাড়া পাওয়ার পর সে অন্য কোথাও চলে গিয়েছে।
এই সাধু বাবার অবশ্য কোনো দোষ বা লোভের কথা জানা যায় না। সন্ধে হয়ে আসছে। আস্তে আস্তে বিদায় নিল সকলে। এখান থেকে অনেকখানি আকাশ দেখা যায়। পশ্চিম আকাশে অস্ত সূর্যের লাল রেখা, সেদিকে বেশ মেঘ জমেছে। কাকাবাবু ঠিক করে এসেছেন আজ আর ফিরবেন না, রাতটা এখানেই কাটাবেন। এই জায়গাটি কাকাবাবু এক রাতে 10 জন ক্রিমিনালকে ধরিয়ে দিয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিল কর্নেলের ভাই সূর্যকান্ত। কর্নেল যদি প্রতিশোধ নিতে চায়, এটাই তো সবচেয়ে উপযুক্ত জায়গা। সে রাতে কাকাবাবু পুলিশকে খবর দিয়ে রেখেছিলেন। আজ তিনি পুলিশের কোনো সাহায্য চাননি। সুদর্শনও কিছু জানেন না। অন্য লোকজন সব বিদায় নেওয়ার পর সাধু বাবা জিজ্ঞেস করলেন, বলিয়ে রায়চৌধুরী সাহেব, কেয়া খবর? কাকাবাবু বললেন, সাধুজি আপনি রাতে কি খান? সাধু বাবা বললেন, 2-3 রুটি, থোড়া ডাল और 1 চামচ মধু। দিনের বেলা ফল ছাড়া কিছু খাই না। কাকাবাবু বললেন, মধু? সাধু বাবা বললেন, 1 জেলা মধু দিয়েছে, শিষ্যরাই সব কিছু দেয়। কাকাবাবু বললেন, আজ আর 2খানা রুটি বেশি বানাবেন, আপনার সঙ্গে খাবো। রাতে এখানেই থাকবো। একটা এক্সট্রা খাটে আছে নিশ্চয়ই? সাধুবাবু বললেন, আপনি আমার মেহমান, আপনি আমার সঙ্গে অন্ন ভাগ করবেন, এতে আমার পূর্ণ হবে। কিন্তু রাজাজি, একটা কথা আছে, বাইরের মানুষরা চলে গেলে আমি পূজায় বসি, ধ্যান করি, 3-4 ঘন্টা লেগে যায়, তারপর রুটি পাকাই। আপনি কি অতক্ষণ অপেক্ষা করতে পারবেন? কাকাবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, তাতে কোনো অসুবিধে নেই, আমিও বেশি রাতে খাই। আচ্ছা সাধুজি, এখানে কি এখনও রাতে কেউ আসে? সাধু বাবা বললেন, মাঝে মাঝে আসে, আওয়াজ শুনতে পাই, তবে কাউকে দেখতে পাই না। কাকাবাবু বললেন, এখানে তো সারা রাত 2 জন গার্ডের পাহারা দেওয়ার কথা। সাধু বাবা বললেন, কথা তো আছে, কিন্তু কাজ নেই। গার্ড 2 জন একটু রাত হলেই ভেগে যায়, পাহাড়ের নিচের গাঁয়ে গিয়ে আরামসে শুয়ে থাকে। কাকাবাবু বললেন, তাহলে কি এখনও গুপ্তধনের লোভে কেউ কেউ আসে? এখানে গুপ্তধন কিছু নেই আমি জানি, তবু গুপ্তধনের কথা একবার রটে গেলে লোকের মনে সেটা গেঁথে যায়। যাই হোক, যারা আসে তারা আপনাকে বিরক্ত করে না তো? সাধুবাবু বললেন, না, শুধু এক রাতে আমি খাটিয়ায় শুয়ে ঘুমিয়ে আছি। এক সময় মনে হলো কেউ আমার খাটিয়াটা ঠেলছে। ঘুম ভেঙে গেল, দেখি কি একটা জানোয়ার দৌড়ে পালালো, মনে হলো জংলি শুয়োর। কাকাবাবু বললেন, এখানে শুয়োর আছে নাকি? সাধুবাবু বললেন, আছে, সেই থেকে আমি ধুনি জ্বালিয়ে রেখে তার পাশে শুই, আগুন দেখলে কোনো জানোয়ার কাছে আসে না। একটু পরে সাধুজি পুজোয় বসলেন। কাকাবাবু হাঁটতে হাঁটতে এগিয়ে গেলেন সামনের খোলা জায়গাটার দিকে। সাধু বাবা ঠিকই বলেছেন, পাহারাদার 2 জনই নেই, তারা হাওয়া হয়ে গিয়েছে। লোহার গেটটা তালা বন্ধ, তবে সেই গেট টপকে আসা খুবই সহজ। কর্নেল আর লায়লা কি এখানে কোথাও লুকিয়ে আছে? ওরা কি হোটেলটার উপর নজর রাখেনি? তার ট্যাক্সিটা অনুসরণ করলেই এখানে পৌঁছে যেতে পারে। দিনের বেলা দেখা জায়গাগুলোই রাতে রহস্যময় মনে হয়। পাহাড়ের খাঁজে খাঁজে সত্যিই যেন কেউ লুকিয়ে আছে। কাকাবাবু ফিসফিস করে বলতে লাগলেন, এসো কর্নেল, এসো ধ্যানচাঁদ ওরফে জগমোহন। আমাকে মারতে চাও তো এসো, লড়ে যাও। রাজা রায়চৌধুরীকে এ পর্যন্ত অনেকেই মারতে চেয়েছে, তুমি পারো কি না দেখি। তোমার সঙ্গে লড়াইয়ে যদি হেরে যাই তবে মরব, তার জন্য আমি রেডি। আর আমায় যদি মারতে না পারো তাহলেও তোমাকে আমি ছাড়ব না। সন্তুকে তুমি প্রায় মেরে ফেলেছিলে, আমি তার প্রতিশোধ নিতে হবে। কোথাও একটু খসখস শব্দ হলেই কাকাবাবু চট করে সেদিকে ফিরে তাকাচ্ছিলেন। আজ বোধ হয় পূর্ণিমা, এর মধ্যেই আস্ত একখানা চাঁদ আলো ছড়াচ্ছে আকাশে। গরম কমে গিয়ে স্নিগ্ধ বাতাস বইছে, ছেঁড়া ছেঁড়া মেঘের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে কয়েকটা তারা। কি সুন্দর এই সময়টা, চতুর্দিক একেবারে শান্ত। পিছন দিকে একটা খসখস শব্দ হলেও কাকাবাবু আর ফিরলেন না সেদিকে। না, তিনি আর মৃত্যুর কথা ভাববেন না। এমন শান্ত সুন্দর জায়গায় খুনোখুনি কিংবা মৃত্যুর কথা চিন্তা করার কোনো মানে হয় না। বেঁচে থাকাটাই সবচেয়ে আনন্দের। মানুষ কেন নিজে বেঁচে থেকে অন্যদেরও বাঁচতে দেয় না?
ইটালি থেকে একটা চিঠি এসেছে কাকাবাবুর নামে। তার বন্ধু রুডলফ আন্তোনিও আমন্ত্রণ জানিয়েছেন আল্পস পাহাড়ে একটা অভিযানে যাওয়ার জন্য। ইটালি, ফ্রান্স আর সুইজারল্যান্ডের মাঝখানেই আল্পস পাওয়ার। ইউরোপের সবচেয়ে বড়, উপরে বরফ ঢাকা। আগে ফরাসি দেশ থেকে ইতালি যেতে হলে এই পাহাড় পেরিয়ে যেতে হতো। অনেক উঁচু পর্যন্ত ঘোরানো ঘোরানো সেই রাস্তা এখনও আছে। এখন আল্পসের পেটের ভেতর দিয়ে একটা টানেল তৈরি হয়েছে, খুব সম্ভবত 16.5 কিলোমিটার লম্বা, পৃথিবীর সবচেয়ে বড় টানেল। গাড়ি সেই টানেলের মধ্য দিয়ে এদেশ ওদেশ চলে যেতে পারে অনেক কম সময়ে। অত বড় টানেলের মধ্যে যদি কোনো গাড়ি হঠাৎ খারাপ হয়ে যায় তাতে খুব বিপদ, অন্য গাড়িও পার হতে পারে না। দারুণ ট্রাফিক জ্যাম, সে কেলেঙ্কারি অবস্থা। কিছুদিন আগে আল্পসের সেই সুড়ঙ্গের মধ্যে একটা গাড়িতে আগুন ধরে যায়। সে আগুন ছড়িয়ে পড়ে অন্য কয়েকটা গাড়িতে। অনেক লোকের মৃত্যু হয়। সব কিছু পরিষ্কার করতে বেশ কিছুদিন লেগেছিল, তারপরেও বিপদ কাটেনি। সেই নিদারুণ দুর্ঘটনার স্মৃতিতে এখন সব গাড়ি ভয়ে ভয়ে আস্তে আস্তে যায়। তারই মধ্যে এক দিন সন্ধেবেলা হঠাৎ সেই সুড়ঙ্গের মধ্যে একটা খুব জোর আওয়াজ শোনা যায়। কোনো গাড়ি কিংবা যন্ত্রপাতির আওয়াজ নয়, অন্যরকম। সেই আওয়াজ শুনলেই বুক কেঁপে ওঠে। সেটা কিসের আওয়াজ কিছুতেই বোঝা যাচ্ছে না। স্থানীয় গ্রামবাসীদের ধারণা ওটা পাহাড়ের কান্না। মানুষ অত বড় একটা পাহাড়ের পেট ফুটো করে দিয়েছে, পাহাড় তা সহ্য করতে পারছে না। কিন্তু পাহাড়ে কি প্রাণ আছে যে সে কাঁদবে? সেই আওয়াজটা শুধু সন্ধেবেলাতেই হয় কেন? অনেকভাবে অনুসন্ধান চালিয়েও সেই শব্দের কারণ বোঝা যায়নি। শব্দটাও থামছে না। অনেক গাড়ির চালক এখন আর ভয়ের চোটে সেই টানেল দিয়ে যায় না। তারা যাচ্ছে সেই উপরের রাস্তা দিয়ে। তাতে সময় বেশি লাগছে, খরচও বেশি। কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা ওই টানেল কি শেষ পর্যন্ত এমনি এমনি পড়ে থাকবে? রুডলফ আত্মনীয় লিখেছেন যে তিনি 11 জনের একটি দল নিয়ে আল্পস পাহাড়ে যাচ্ছেন সামনের মাসে। দরকার হলে অন্তত 1 মাস থাকবেন সেখানে। পাহাড়ের কান্না রহস্যের সমাধান না করে ফিরবেন না। তার খুব ইচ্ছে রাজা রায়চৌধুরী এই দলে যোগ দিক। রাজা রায়চৌধুরী হিমালয়ের দেশের মানুষ। হিমালয়ের তুলনায় আল্পস তো বাচ্চা ছেলে। রুডলফ জানেন যে রাজা রায়চৌধুরী হিমালয়ে অনেক ঘুরেছেন, সুতরাং তিনি পাহাড়ের রহস্য ভালো বুঝবেন। চিঠিটা পেয়ে কাকাবাবু খুব খুশি হলেন। রুডলফের সঙ্গে তিনি একবার একটি অভিযানে গিয়েছিলেন দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায়। মানুষটি খুবই মজাদার, সবসময় হাসি ঠাট্টা করতে ভালোবাসেন। ওর সঙ্গে খুব চমৎকার সময় কাটে। পাহাড়ের কান্নার রহস্যটা জানারও খুব ইচ্ছে হচ্ছে কাকাবাবুর। চিঠি লেখার বদলে এখনই ইমেইলে চট করে উত্তর দেওয়া যায়। সম্মতি জানিয়ে উত্তর দেওয়ার জন্য কাকাবাবু কম্পিউটার খুলে বসার পর তার একটা খটকা লাগলো। তিনি এখন ইটালি চলে গেলে কর্নেলের চ্যালেঞ্জের কী হবে? সে নির্ঘাত ভাববে যে কাকাবাবু দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন ভয়ে। না, আগে ওটার একটা হেস্তনেস্ত করতেই হবে। সন্তু এখন পুরোপুরি সুস্থই হয়ে উঠেছে বলা যায়। সে কলেজেও যেতে শুরু করেছে। শিগগিরই তার পরীক্ষা। কিন্তু হাঁটার বদলে দৌড়বার চেষ্টা করলেই সন্তুর বুকে একটা তীব্র ব্যথা হয়। সে বুকে হাত চেপে বসে পড়ে। এই ব্যথাটা থাকে প্রায় 20 মিনিট। কোনো ওষুধে এই ব্যথা সারছে না। এজন্য কাকাবাবু খুবই চিন্তিত। রিভলভারের গুলির ক্ষত শুকিয়ে গেলেও ভিতরে ভিতরে একটা ক্ষত কিন্তু রয়ে গিয়েছে। ডাক্তাররাও সেটার কারণ ধরতে পারছেন না। তাহলে কি সন্তুকে এই ব্যথা নিয়ে কাটাতে হবে সারা জীবন? সে আর দৌড়াতে পারবে না। বয়স বাড়লে তো ব্যথাটা আরও বাড়তে পারে। এই কথা ভাবলেই কাকাবাবুর সারা শরীর জ্বলে ওঠে রাগে। তখনই আবার প্রতিজ্ঞা করেন ওই কর্নেলকে শাস্তি দিতেই হবে। জীবনে কখনো তিনি মানুষ খুন করেননি, কিন্তু ওই কর্নেলটাকে মারতে তার হাত কাঁপবে না। ভোপালের সেই জঙ্গলেই তিনি কর্নেলকে মেরে ফেলতে পারতেন। একটুখানি দ্বিধা করেছিলেন, তাই লায়লা নামের মেয়েটি বোমা ফাটিয়ে পালিয়ে গেল কর্নেলকে নিয়ে। সন্তুর এই অবস্থা দেখে তিনি ঠিক করেছেন আর দ্বিধা করবেন না। হয় তিনি নিজে মরবেন অথবা কর্নেলকে সরিয়ে দেবেন পৃথিবী থেকে। অনেক দিন অবশ্য ওদের দিক থেকে কোনো সাড়া শব্দ নেই।
কর্নেলের হাতে গুলি লেগেছিল, কিন্তু সেটা কতটা সিরিয়াস? হাতের পাঞ্জায় গুলি লাগলে তো মানুষ মরে না, সেরে উঠতেও বেশি দিন লাগার কথা নয়। সে কি তবে লুকিয়ে আছে? ভীমবেটকায় কাকাবাবু সারা রাত কাটালেন, তখনও সে এলো না। ওই জায়গাতেই ওর ভাইকে ধরিয়ে দেওয়া হয়েছিল। ওটাই ছিল প্রতিশোধ নেওয়ার শ্রেষ্ঠ জায়গা। পুলিশ টুলিশ কেউ ছিল না, তাও সে এলো না কেন? কাকাবাবুই ঠিক করেছিলেন যে কর্নেল যদি কোথাও লুকোবার চেষ্টা করে তাহলে তিনি ঠিক তাকে খুঁজে বের করে শাস্তি দেবেন। কিন্তু তার আগে ইটালি আর আল্পস পাহাড় ঘুরে এলে হয় না? এমন লোভনীয় প্রস্তাব। রুডলফকে সেদিনই কিছু উত্তর না দিয়ে 2-3 দিন চিন্তা করার সময় নিলেন। ঠিক 2 দিন পরে মাঝরাতে এলো কর্নেলের টেলিফোন। গম্ভীর গলায় সে বলল, রায়চৌধুরী, আমাদের খেলার কথা ভুলে যাওনি তো? কাকাবাবু বললেন, না, ভুলবো কেন? তোমারই তো পাত্তা নেই। এখন কি হাফ টাইম চলছে নাকি? কর্নেল বলল, না না, সেসব কিছু নয়। তুমি তৈরি থাকো, আবার শিগগির দেখা হবে। কাকাবাবু বললেন, কোথায় দেখা হবে বলো, আমি নিজেই সেখানে যাব। কর্নেল বলল, আমি জায়গার নাম বলবো আর অমনি তুমি পুলিশকে সেটা জানিয়ে দেবে। ওসব হবে না, তুমি অপেক্ষা করো, হঠাৎ দেখা হয়ে যাবে। হঠাৎ মুখোমুখি আসাটাই এ খেলার মজা। কাকাবাবু এবার কড়া গলায় বললেন, আমি দিনের পর দিন তোমার অপেক্ষায় বসে থাকবো, আমার অন্য কাজ নেই? কর্নেল হাসতে হাসতে বলল, অত রেগে যাচ্ছ কেন রায়চৌধুরী? রাগলেই দুর্বল হয়ে যাবে, খেলায় পুরো মনোযোগ দিতে পারবে না। তোমার অন্য কাজ থাকে তো করো না, তাতে তো কেউ বাধা দিচ্ছে না। তোমার যেখানে খুশি যেতে পারো। কাকাবাবু বললেন, যদি দেশের বাইরে চলে যাই? কর্নেল বলল, আর কদিন পরেই তো পৃথিবীর বাইরে চলে যাবে। এরপরেই লাইন কেটে দিল কর্নেল। কাকাবাবু কিছুক্ষণ বিছানার উপর চুপ করে বসে রইলেন। মাথাটা গরম হয়ে গিয়েছে, এখন আর সহজে ঘুম আসবে না। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। তিনি উঠে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে লাগলেন। পরদিনই তিনি রুডলফকে জানিয়ে দিলেন যে এখন তার পক্ষে আল্পস পাহাড়ে যাওয়া সম্ভব হচ্ছে না। দুঃখিত। কাকাবাবু ঠিক করলেন তিনি চুপচাপ বসে থাকবেন না, নিজের কাজ করে যাবেন। আপাতত তার কাজ একটা বই পড়ে তার ভূমিকা লেখা। তার খুব চেনা একজন ইতিহাসের পণ্ডিত সোমনাথ মন্দিরের উপর একটা বই লিখেছেন, এখনও ছাপা হয়নি। 1000 বছর আগে গজনীর সুলতান মাহমুদ এই বিখ্যাত মন্দির আক্রমণ করে লুটপাট করেন। কাকাবাবু নিজে আর্কিওলজিক্যাল সার্ভেটের চাকরির সময় ওই ভাঙা মন্দিরের কাছে কয়েক সপ্তাহ ছিলেন, অনেক খুঁটিনাটি তথ্য সংগ্রহ করেছিলেন। কলকাতায় বসে এরকম কাজ করা যায় না, অনবরত মানুষজন দেখা করতে আসে, কোনো নিরিবিলি জায়গায় থাকলে ভালো হয়। তিন দিন পরেই কাকাবাবু ট্রেনে চেপে চলে এলেন ময়ূরভঞ্জ। সেখান থেকে একটা গাড়িতে চেপে ধুলাঘর, 2 ঘন্টার মধ্যেই। পাহাড় আর জঙ্গলে ঘেরা এই ছোট্ট জায়গাটা রয়েছে একটা মস্ত বড় জমিদার বাড়ি। এখনকার দিনে জমিদার বলে কিছু নেই, এইসব বাড়ির মালিকরাও গরিব হয়ে গিয়েছে, তাই বাড়িগুলো ভেঙে ভেঙে পড়ছে। ধুলাগড়ের এই বাড়িটা শিমুলতলার সেই ভূতের বাড়িটার চেয়েও বড়, অনেকটা অংশই অটুট আছে। বাড়িতে কিছু লোকজন থাকে, আলো জ্বলে, তাই এটাকে কেউ ভূতের বাড়ি বলে না। এই বাড়িটার বর্তমান মালিকরা 4 ভাই। তাদের 2 ভাই থাকেন ভুবনেশ্বরে, একজন বিলেতে, শুধু একজনই রয়ে গিয়েছেন ধুলানগরে। তিনি হোমিওপ্যাথি ডাক্তার, গ্রামের মানুষদের বিনা পয়সায় ওষুধ দেন। এই মহেন্দ্র ভঞ্জদেবও কাকাবাবুর খুব ভক্ত। কাকাবাবু আগে 2 বার এখানে এসে থেকেছেন। মহেন্দ্র ভঞ্জদেও তো কাকাবাবুকে দেখে খুব খুশি। তিনি পণ্ডিত মানুষ, ওড়িয়া ভাষা, বাংলা, ইংরেজি, ফরাসি এরকম অনেক ভাষা জানেন। ইচ্ছে করলে তিনি অন্য ভাইদের মতো বিদেশি কিংবা কোনো বড় শহরে গিয়ে অনেক টাকা পয়সা রোজগার করতে পারতেন, কিন্তু 2-1 বার বাইরে গিয়েও টিকতে পারেননি। এই পাহাড় আর জঙ্গল তাকে টানে। গ্রামের গরিব মানুষদের সেবা করার জন্যই তিনি হোমিওপ্যাথি শিখেছেন। গ্রামের লোক তার পুরো নাম জানেও না বোধ হয়, সবাই বলে মহা ডাক্তার।
তিনি কাকাবাবুকে বললেন, কী ব্যাপার রাজাবাবু, এবার আপনি একা এলেন, আপনার মন্ত্রী আর সেনাপতি কই? কাকাবাবুদের বংশের কেউ কোনোদিন রাজা কিংবা জমিদার ছিলেন না, তবু তার নাম রাখা হয়েছে রাজা। কেউ রাজাবাবু বলে ডাকলে অনেক সাধারণ লোক ভাবে সত্যিই বুঝি তিনি রাজা ছিলেন। মহেন্দ্রকে বারণ করলেও শোনেন না, তিনি রাজাবাবু বলেই ডাকবেনই। কাকাবাবু বললেন, সন্তু আর জোজোর পরীক্ষা সামনেই, তাই ওদের আনেনি। আমি যদি বেশি দিন থাকি তখন ওরা বেড়াতে আসবে। মহাডাক্তার বললেন, থাকুন না, এখানে 2-3 মাস থাকুন, স্বাস্থ্য ভালো হয়ে যায়। এখানকার জল এত ভালো যে পাথরও হজম হয়ে যায়। কাকাবাবু হেসে বললেন, আমি তো পাথর খাই না, ডাল ভাত খাই, তাই এমনিতেই হজম হয়ে যায়। মহাডাক্তার বললেন, শুধু ডাল ভাত খাবেন কেন, আপনাকে হরিণের মাংসও খাওয়াবো। কাকাবাবু বললেন, আমি হরিণের মাংসও খাই না, হরিণের মতো একটা সুন্দর প্রাণীকে মারা আমি একেবারেই পছন্দ করি না। মহাডাক্তার বললেন, রাজাবাবু, আপনি শুধু মাছ খেতে ভালোবাসেন তা জানি, এখানে বড় বড় মাছও পাওয়া যায়। আচ্ছা রাজাবাবু, মাছও তো দেখতে বেশ সুন্দর, কিন্তু তাদের আমরা মেরে খাই। কাকাবাবু বললেন, তা ঠিক, কিন্তু কিছু তো খেতে হবে, মাছের স্মৃতিশক্তি খুব কম, ওদের মারার সময় তেমন একটা ব্যথা ট্যাথা পায় না। আমরা যে গাছের ফল ছিঁড়ে খাই, পুরো গাছ কেটে কেটে চাল ডাল হয়, গাছও তো জীবন্ত প্রাণী, তাই না? মাছের চেয়েও গাছের বোধ হয় বেশি ব্যথা লাগে। মহাডাক্তার বললেন, সেই কথা ভাবলে তো কিছুই খাওয়া যায় না। ঠিক আছে, আপনাকে আমি একদিন খিচুড়ি খাওয়াবো, আমি নিজে রান্না করি, ওরকম খিচুড়ি বাঙালিরা রান্না করতে জানে না। মহাডাক্তারের একটা পুরনো অ্যাম্বাসাডর গাড়ি আছে, সে গাড়ির ড্রাইভারের নাম রাবণ। একালে কারো এরকম নাম শোনাই যায় না। রাবণের বাঁ হাতে 3টে আঙুল নেই, তবু সে দিব্যি গাড়ি চালাতে পারে। একবার তাকে জঙ্গলের মধ্যে একটা বাঘ আক্রমণ করেছিল, সেই বাঘের সঙ্গে লড়াই করে সে বেঁচে যায় কোনো ক্রমে, শুধু ওই 3টে আঙুল খোয়া যায়। ওই গাড়িতে চেপে মহাডাক্তার গ্রামে গ্রামে চিকিৎসা করতে যান। কাকাবাবুকে সঙ্গে নিয়ে গেলেন একদিন। গ্রামের মানুষ মহাডাক্তারকে খুব ভক্তি করে। তিনি ওষুধ দিয়েও কোনো পয়সা নেন না, তবু তারা জোর করে লাউ কুমড়ো কাঁচা কলা কিংবা মাছ তুলে দেয় গাড়িতে। চিকিৎসা করা ছাড়া অন্য সময় তিনি নিজের হাতে রান্না করেন নানা রকম, আর বই পড়েন। কথা বলার সঙ্গী বিশেষ কেউ নেই, কাকাবাবুকে পেয়ে সর্বক্ষণই গল্প করতে চান। দিন 3 থাকার পরে কাকাবাবু বুঝলেন, এখানে থাকলে তার নিজের কাজ হবে না। মহাডাক্তার ছাড়াও গ্রামের কিছু কিছু বয়স্ক লোক হঠাৎ হঠাৎ চলে আসে কথা বলতে। এ বাড়িতে মাটির তলায় 2খানা ঘর আছে, লোহার গেট লাগানো। বোধ হয় এককালে জমিদাররা ওসব ঘরে দুষ্ট প্রজাদের বন্দি করে রাখত। বাইরের লোককে এড়িয়ে নিরিবিলিতে থাকার জন্য কাকাবাবু একদিন মাটির তলায় একটা ঘরে কিছুক্ষণ কাটালেন। ভেবেছিলেন এখানে বসেই লেখাপড়া করবেন, কিন্তু সে ঘরে অসহ্য গরম, বাইরের কোনো হাওয়া আসে না। আগেকার দিনের লোকেরা এইসব ঘরে থাকতো কী করে? কাকাবাবু কয়েকদিন পর মহাডাক্তারকে জিজ্ঞেস করলেন, মহেন্দ্র, তোমাদের একটা আউট হাউস ছিল না মোষমন্ডি পাহাড়ের উপরে? আমি একবার দেখেছিলাম। মহাডাক্তার বললেন, হ্যাঁ আছে এখনও, সেটা বিক্রি করার খুব চেষ্টা করছি, কিন্তু খদ্দের পাচ্ছি না। কাকাবাবু বললেন, সেখানে গিয়ে আমি কয়েকটা দিন থাকতে পারি না, বেশ নিরিবিলিতে লেখাপড়া করব। মহাডাক্তার বললেন, না না, ওখানে থাকবেন কি করে, কাছাকাছি জন্মনিশি নেই, কিছু নেই। আগেকার দিনে বাপদাদারা যখন জঙ্গলে শিকার করতে যেতেন তখন ওই বাড়িটা বানানো হয়েছিল। তারা সঙ্গে অনেক দলবল নিয়ে যেতেন, রান্নার লোক, জল তোলার লোক, পাহারাদার সবই থাকতো। এখন আর শিকারে যাওয়া হয় না, ওখানেও কেউ থাকে না, সেই জন্যই তো বাড়িটা বিক্রি করতে চাইছি। কাকাবাবু বললেন, ধরো আমি যদি বাড়িটা কিনতে চাই তাহলে একবার দেখে আসতে হবে তো। মহাডাক্তার বললেন, আপনি কিনতে চাইলেও আপনাকে বিক্রি করব, কারণ আমি জানি আপনি ওখানে থাকতে পারবেন না। কেউ যদি কারখানা টারখানা বানাতে চায় তার পক্ষে সুবিধাজনক। এখনও ওখানে কিছু কিছু হিংস্র জন্তু জানোয়ার আছে, একা থাকা ওখানে অসম্ভব। কাকাবাবু বললেন, জানো তো, নেপোলিয়ন বলতেন অসম্ভব বলে কোনো কিছুই তার ডিকশনারিতে নেই, ইচ্ছে করলে সব কিছুই সম্ভব।
তুমি শুধু আমার সঙ্গে একজন লোক দাও যে রান্না বান্না করে দেবে, তাতেই আমি ঠিক থেকে যেতে পারবো। মহা ডাক্তার বললেন, ঠিক আছে, চলুন, আমিও যাব আপনার সঙ্গে। রান্নার লোক, কাজের লোকও যাবে। কয়েকটা দিন হৈ হৈ করে কাটিয়ে আসা যাবে। হরিণ না হোক, দু একটা বুনো শুয়োর শিকারও করে ফেলতে পারি। কাকাবাবু মনে মনে বললেন, এই রে, দলবল মিলে গেলে তো আর নিজের কাজ কিছুই হবে না, সারাক্ষণ হইচই করে কাটবে। তিনি মুখে বললেন, না না মহেন্দ্র, তোমাকে যেতে হবে না, তোমাকে অনেক রোগী দেখতে হয়, সেই বেচারারা অসুবিধায় পড়ে যাবে। মহা ডাক্তার বললেন, হ্যাঁ, রোজ রোগী দেখতে হয়, কিন্তু রাজাবাবু, ডাক্তারদের কি ছুটির দরকার নেই? পৃথিবীতে আর সকলেই ছুটি পায়, শুধু ডাক্তাররাই ছুটি পাবে না। সারা বছর ধরে রোজ রোগী দেখতে হবে। কাকাবাবু বললেন, তাও তো বটে, ডাক্তারদের ছুটি অবশ্যই দরকার। তাহলে এক কাজ করা যাক, প্রথমে আমি একাই যাই, আমার কাজ শেষ করি, তারপর তোমাকে খবর দেব, তখন তুমি চলে এলে কয়েকটা দিন একসঙ্গে কাটানো যাবে। এর মধ্যে তুমি রোগীদের তোমার ছুটির কথা জানিয়ে দাও। মহা ডাক্তার বললেন, খবর দেবেন কি করে? ওখানে কি টেলিফোন আছে? ইলেকট্রিসিটিও নেই, বাস টাস কিচ্ছু চলে না, সেরকম রাস্তাও নেই। আগেকার দিনে বাড়ির কর্তারা ঘোড়ায় চেপে যেতেন, আপনাকেও ঘোড়ায় চেপেই নিয়ে যেতে হবে। কাকাবাবু বললেন, তাই যাব, এই ঘোড়া পা নিয়েও আমার ঘোড়া চালাতে অসুবিধে হয় না। আর খবর দেওয়ার ব্যাপারে, এটা তো মোবাইল ফোনের যুগ, সেই ফোন একটা সঙ্গে নিয়ে যাব, আমার কাজ শেষ হলেই ফোন করব তোমাকে। কাকাবাবুর জেদ দেখে শেষ পর্যন্ত রাজি হলেন মহা ডাক্তার। পরদিনই ঘোড়ায় চেপে রওনা দিলেন কাকাবাবু। সঙ্গে আরেকটি ঘোড়ায় পিছন পিছন চলল যদু, তার সঙ্গে চাল ডাল ও অন্যান্য জিনিসপত্র। সে রান্নাবান্না আর কাকাবাবুর দেখাশোনা করবে। পাহাড়ি উঁচু নিচু আর এবড়ো থেবড়ো রাস্তা, জোরে ঘোড়া ছোটানো যায় না। প্রায় 3 ঘন্টা সময় লেগে গেল। দূর থেকে টিলার উপরে বাড়িটাকে দেখায় একটা ভাঙা দুর্গের মতো, পাশাপাশি দুটো গম্বুজ। ঘোড়া থামিয়ে সেদিকে একটুক্ষণ তাকিয়ে থেকে কাকাবাবু আপন মনে হেসে উঠলেন। নিজেকে তার মনে হলো এক বিখ্যাত গল্পের বইয়ের চরিত্রের মতো। তিনি যেন ডন কুইকচোট, অন্য উচ্চারণের ডন গুহাটি, আর যদু হচ্ছে সাঙ্কো পাঞ্জা। একটা ভাঙা বাড়িকে দুর্গ ভেবে আক্রমণ করতে যাচ্ছেন। হাতে একটা বর্শা থাকলেই মানিয়ে যেত।